সুইসাইডটাও মধ্যে রোম্যান্টিসিজম থাকে এবং তার সঙ্গে অবশ্যই থাকে হতাশা। এটাকে কাটিয়ে ওঠার জন্য সর্বাগ্রে দায়িত্ব আমাদের। আমরা যারা শিক্ষক, আমরা নিজেরাই এত হতাশায় থাকি, প্রচুর টাকা মাইনে পাই অথচ কোনো কাজ নেই। মধুর মরণে পূর্ণ করিয়া সপিয়া যাব প্রাণ চরণে। নমস্কার, আমি ডক্টর মানবী বন্দ্যোপাধ্যায়। এখন আমার মনে হয় জার্নিটা তো শেষ হয় না, মানুষের জীবনের যাত্রাটা চড়াইবেতি মানে চলতেই থাকে। আমিও চলছি, তো সেই চলতে চলতে যেটা বুঝি আর কি, একটা অভ্যস্ততায় পৌঁছে গেছি। এখন আমার মনে হয় যে আমার এই জার্নিটা, আমার এই পথ চলাতেই আনন্দ। কারণ আমি জন্মেছিলাম তো এই সমাজেরই একটা পরিবারে, আরও 5টা লৌকিকতার মধ্যে আমার বড় হওয়া। সেই লৌকিকতার সঙ্গে যখন আমার জীবন অভিজ্ঞতা মিলছিল না, তখনই আমার একটা ফাইট শুরু হলো। আমি দেখলাম যে মানুষের মধ্যে হিপোক্রেসি কতটা রয়েছে। সমাজ এই বিষয়টাকে আমার খুব হিপোক্রেট লাগে, মানে আমার মনে হয় যে এটা ভণ্ডামি, যাকে আমরা সভ্যতা বলি, যাকে আমরা সামাজিক বলি। কিন্তু আমি যখন ছোট থেকে বড় হচ্ছি, আমি দেখছি আমাকে পরিবারের লোক যেটা হতে বলছেন, সেটা হওয়ার জন্য পরিবারের যে আচরণ দরকার, সেই আচরণটা কিন্তু পরিবার করছে না আমার সাথে। অর্থাৎ প্রতিটা মুহূর্তে যে ধরনের আচরণ পাচ্ছি অন্যদের থেকে, একটা শিশু হিসাবে মেলাতে পারছি না। তাহলে কি এই আচরণগুলো শুধু বলবার আর করবার আচরণগুলো কি তাহলে আমি যা পরিবারে দেখছি, পরিবারের আরও বাইরে সমাজ প্রতিবেশে যা দেখছি, আমি কি সেটাকেই মানব? এই দ্বন্দ্ব থেকে আমার প্রথম, লিঙ্গ তো অনেক পরে, আগে হচ্ছে মানুষের দ্বন্দ্ব। যে একটি শিশু, সে মানুষ হয়েছে, জন্মেছে মানুষ হয়ে, তাকে পরিবার শিক্ষা দিচ্ছে, শিক্ষা প্রতিষ্ঠান একরকম শিক্ষা দিচ্ছে, আর তার নিজের জীবন অভিজ্ঞতা আর একরকম কথা বলছে। এইটা আমার কাছে খুব যন্ত্রণার ছিল। তা আমি ওই একলা হয়ে গেলাম জীবনানন্দের কবিতার মতন। আমি আমার মুদ্রাদোষে একলা হলাম। যেন আমি মূল্যটা বুঝলাম জীবনের, আমার বেঁচে থাকার, আমার নিজের সঙ্গে নিজে বাস করার, নিজের সঙ্গে নিজের কথা বলার, বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়ার নিজের জীবনের, এগুলো আমার জীবনে এলো। এবং এই আসার পরে আমি যখন বুঝলাম যে আমি ট্রান্সজেন্ডার, এখনকার ভাষায় আমি বলছি ট্রান্সজেন্ডার, আমার সময় ট্রান্সজেন্ডার শব্দটাই আসেনি। আমরা একটা দেখতাম ছোটোবেলায় যে হিজড়েরা নাচতে আসতো, এবং মানুষের মধ্যে মানুষ যে কীভাবে প্রান্তিক হয়ে যায় ওদের দেখে বুঝতাম। মানে ওরা চলে গেলেও জল ঢেলে দেওয়া হতো, তো সেগুলো আমাকে ব্যথা দিত। আমি বুঝতাম না ওই মানুষগুলো আসলে কী। এখন তো বুঝতে পারি ওরাও ট্রান্সজেন্ডার। তো সেইগুলো আমাকে খুব কষ্ট দিত। আমার মনে হয়েছে যে একটা মানুষের যদি মগজ থাকে, মেধা থাকে, বুদ্ধি থাকে, তাকে কেন মানে বিশ্রী অঙ্গভঙ্গি করে মানুষকে বিরক্ত করে, যা বাবা তোকে পয়সা দিয়ে দিচ্ছি তুই দূরে যা। এই অঙ্কগুলো আমার কাছে খুব টাফ, এবং এই অঙ্কগুলো মেলাতে পারি না জীবনের বলেই আমার আস্তে আস্তে একলা হওয়ার পর দেখলাম, আমি যখন একলা হলাম তখন আরও কিছু একলা মানুষ আমার কাছে আসতে শুরু করলো। এখানে কি প্রকৃতির ধর্ম, কাউকে একলা থাকতে দেয় না। তো একলা মানুষদের একটা সংগঠন তৈরি হলো। আমি একা আর থাকলাম না, আমার সঙ্গে সঙ্গে অনেকেই এসে ভিড়তে লাগলো। আর এমনিতে আমার জার্নিটা তো আমাদের পেঙ্গুইন থেকে আমার বই বেরিয়েছে, বায়োগ্রাফি, এ গিফট অফ গডেস লক্ষ্মী। ওতে পুরো অনেকটা জার্নির কথা লেখা আছে। তাতে আমি লিখেছি, মানে লিখে আমি যখন নিজে পড়ছি বইটা, তখন আমার কান্না পাচ্ছে যে আমার জীবনের এই কষ্টটা যে আমি ব্যক্ত করতে পেরেছি। এবং আমি যখন খুব নিরপেক্ষ পাঠক হিসাবে পড়ছি, তখন কিন্তু আমার চোখে, আমি এমনিতে সচরাচর আমার চোখে তো গভীর সাহারা, ওখানে খুব তাড়াতাড়ি ওখানে কখনো চেরাপুঞ্জির মেঘ আসে না। রিজার্ভেশনটা ট্রান্সজেন্ডারদের ছিল খুব আবশ্যিক, কিন্তু সেটা করা হয়নি। সেন্ট্রাল গভর্নমেন্ট করেননি, সেটা এখনও পর্যন্ত করেননি। ভবিষ্যতেও করবেন কি না জানি না। সুপ্রিম কোর্ট যেটা দিয়েছে, আদার ব্যাকওয়ার্ড ক্লাস অর্থাৎ ওবিসির সাথেও এরা লড়তে পারবে না, কারণ ওবিসির তবু খানিকটা মান্যতা আছে, যেটা এই ট্রান্সজেন্ডারদের একেবারেই নেই। যদি শুধু ট্রান্সজেন্ডার রিজার্ভেশন দেওয়া হয়, তাহলে আমার মনে হয় যে শুধু ট্রান্সজেন্ডারদের জন্যই রিজার্ভেশন, অন্য কোনো ওবিসি বা আদার ব্যাকওয়ার্ড ক্লাসের সঙ্গে নয়, তাহলে আমার মনে হয় কিছুটা কিছু হলে হতে পারে। এটা ট্রান্সজেন্ডারদের জন্য খুব দরকার। ট্রান্সজেন্ডারদের জন্য এখনও আমরা যেহেতু ভীষণ সংখ্যালঘু একটা কমিউনিটি, সংখ্যালঘু থাকবে না, কিছু সুযোগ সুবিধা দিলে
প্রচুর মানুষ লুকিয়ে আছে। আমারে কে নিবি ভাই সঁপিতে চাই আপনারে, এইভাবে কেঁদে না বেরিয়ে আমাকে তোমায় গ্রহণ করতেই হবে, তুই বাধ্য, এইরকম একটা জোর যে দেখা দিচ্ছে, এটা আমার ভালো লাগছে। 377 হওয়ার পরই দেখলাম কত লোক বেরিয়ে এলো। কিন্তু আমার মনে হয় ট্রান্সজেন্ডার এই রিজার্ভেশনটা আসলে সেখানেও গণ্ডগোল আসবে, হয়তো অনেক গেরাও বলবে ট্রান্সজেন্ডার, আমি তাতে কোনো ভেদ করি না। কোনো গেও যদি নিজেকে ট্রান্সজেন্ডার বলে, তারও নিশ্চয়ই কষ্ট থেকে সে বলছে। এখন নির্ভেজাল পুরুষও হয়তো ট্রান্সজেন্ডার সেজে যেতে পারে, সেগুলো তো আসবেই, সুযোগ সুবিধা দিলেই আসবে। শিক্ষা প্রতিষ্ঠানে যেটা হয় সেটা হচ্ছে আমাদের একটা নেতামন্ত্রী হওয়ার যোগ আসতে পারে, ওখান থেকে আমরা পলিটিক্স শিখতে পারি, ওখান থেকে আমরা শিক্ষার প্রতি সমস্ত রকম আস্থা হারিয়ে ফেলতে পারি। সেটা রবীন্দ্রনাথের জীবনী দেখছি। রবীন্দ্রনাথের শিক্ষা ব্যবস্থা আমি খুব পছন্দ করি, অর্থাৎ যে যেটা ভালোবাসে সেটা সে শিখুক এবং খুব স্বতঃস্ফূর্ততায় শিখুক, এবং যারা শেখাবে তাদেরও সৎ হতে হবে। শুধু ছাত্র গড়ার জন্যই তার জীবন প্রণিপাত করবেন, তেমনটা খুব দরকার আমি মনে করি। আর প্রতিষ্ঠান থেকে আমি কোনোদিন মনে হয়নি যে কেউ শিক্ষিত হয়। আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে, কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে। এছাড়াও জীবনের অনেক বিভিন্ন নানা ওঠাপড়া অভিজ্ঞতা, সেখান থেকেও একটা খুব বড় শিক্ষা হয় মানুষের। এবং সেই শিক্ষাগুলো অর্থাৎ ইন্টারাকশন না থাকলে কোনো এডুকেশন হবে না। যৌন শিক্ষার প্রধান জায়গাটাই হবে পরিবার। একটি ছেলের যেটা ওই স্বপ্নদোষ বলা হয়, হ্যাঁ, একটি কিশোর ছেলের, তা বলছে সেখানে বাবা তাকে বোঝাবে যে তাকে আগেই বুঝিয়ে জানিয়ে দেবে। যেমন একটি মেয়ে যখন ঋতুমতী হয়, মায়ের সাথেই সে কিন্তু কনসাল্ট করে। তো এখান থেকেই আমার মনে হয় যে পিতা মাতা এদের হাত ধরে আসলে সুবিধা হয়। আমি আমার জীবনীতে লিখেছি যে আমার এক মাস্টারমশাই, আমি ক্লাস 9-এ পড়তাম, আমাকে দেখে বলতো ওর হরমোনের গণ্ডগোল আছে বলে অত মেয়েলি। তা আমি লিখেছি যে হরমোনকে যে চোখে দেখা যায় সেদিন জানলাম। হ্যাঁ, এরকম বেশ এই তো শিক্ষা ও এডুকেশন। এবার এই মাস্টারমশাইরা যদি সেক্স এডুকেশন পড়ান তাহলে কীরকম ব্যাপারটা হয় ভাবুন। সুতরাং সেক্স এডুকেশন আসলে সেক্সটা যে এনজয়ের, সেক্সটা যে মানে সন্তান হয়ে যাবে এই ভয়ে, এনজয় থেকে দূরত্ব থাকা, বা রোগ হয়ে যাবে, এইডস হয়ে যাবে, এগুলো তো এসেছেই ওই প্রতিবন্ধকতা থেকে। এতদিন ধরে সেক্সের যে স্বতঃস্ফূর্ত পথে আসার কথা ছিল সেটা আসেনি বলেই এই যৌন রোগের মাধ্যমে ভয়ঙ্কর হয়ে উঠেছে সেক্সের জায়গাটা। এটা না, এই রিজনটা, আমি যেহেতু সাহিত্যের ছাত্র, আমার বিসর্জনে যখন ওই জয়সিংহ আত্মহত্যা করলো, রঘুপতির কান্না, আমার মনে হয় এই রিজনটার জন্য দায়ী পূর্ব প্রজন্ম। এত বেশি প্রত্যাশা চাপিয়ে দেওয়া হয়। সন্তান একজন বলছিলেন যে মা দুর্গার যে সন্তান, তাদের একজন বিদ্যা, একজন ধনের দেবী, একজন হচ্ছে সিদ্ধির, একজন হচ্ছে কার্তিকেয়, তিনি হচ্ছেন সেনাপতি, তিনি যুদ্ধবিদ্যা শিখেছেন। অর্থাৎ এই সমস্ত এই চারজন, মা দুর্গা যে 4টে বাচ্চার 4 রকমের শিক্ষা, এডুকেশন, সেই 4টে এডুকেশনে যদি একজন বাচ্চার মাথায় চাপিয়ে দেওয়া যায় এবং তার কাছে সাকসেস চাওয়া হয়, তাহলে তো সুইসাইডের সংখ্যা বাড়বে। আমি খুব ফ্রাস্ট্রেশন দেখতে পাই আমার স্টুডেন্টদের মধ্যে। তার এই আত্মহরণটা না, আমি রবীন্দ্রনাথের মধ্যেও, রবীন্দ্রনাথের লেখায় অমলের আত্মহত্যা দেখেছি, ঘরে বাইরেতে আত্মহত্যা দেখেছি, বিসর্জনে আত্মহত্যা দেখেছি। তা সেই মৃত্যুগুলো মানে মধুর মরণে পূর্ণ করিয়া সপিয়া যাব প্রাণ চরণে, এই মৃত্যুটা খুব রোম্যান্টিক মৃত্যু। এবং সুইসাইডটাও মধ্যেও রোম্যান্টিসিজম থাকে, এবং তার সঙ্গে অবশ্যই থাকে হতাশা। এটাকে কাটিয়ে ওঠার জন্য সর্বাগ্রে দায়িত্ব আমাদের, আমরা যারা শিক্ষক, আমরা নিজেরাই এত হতাশায় থাকি, প্রচুর টাকা মাইনে পাই, অথচ কোনো কাজ নেই, তার চোখের সামনে কোনো আদর্শ আলো নেই আমাদের। সার্টিফিকেট পেলো, ফার্স্ট ক্লাস পেলো, কিন্তু কোথাও জীবনের শিক্ষা, যৌন শিক্ষা তো দূরস্থ, জীবনে বাঁচার শিক্ষাই পেল না। সুইসাইড মানে শুধু যে তুমি শরীরে মরে গেলে তা নয়, তুমি যে মনে মরে যাচ্ছ, সেটাও, যেটা ডিপ্রেশন বলছো, সেটাও তো কাইন্ডস অফ মৃত্যু। আমি খুব ওয়াচ করি এই ইয়াং জেনারেশনকে, ওরা সারাক্ষণ তো ঘাড় গুঁজেই, এই এখন দেখো আমার ছেলে বসে সারাক্ষণ এই করে যাচ্ছে। এবার এই করতে করতে আমি দেখেছি এটা আমারও একটা নেশা হয়ে গেছে, আমার ভাত পুড়ে গেল, আমি এই করে যাচ্ছি। অর্থাৎ জীবন থেকে কিন্তু ওই ফিলসফিগুলো চলে গেছে। আর ফিলসফি থাকতে গেলে একটা আত্মা, একটা মন, একটা সোল,
অনেক কিছু থাকতে হয়, সেইগুলোর উজ্জীবন ঘটানো খুব দরকার। মানবী ফাউন্ডেশন করার আবার এই জন্য আমার প্রাতিষ্ঠানিক কিছুই করতে ইচ্ছে করে না, কারণ আমি জানি প্রতিষ্ঠান হয়ে গেলেই তাতে কাজ কমে যাবে, উপার্জনের জন্য সবাই হইচই করবে। আর উপার্জন যদি বাড়ে আর কাজ যদি কমে, সেখানে ফ্রাস্ট্রেশন আসতে বাধ্য। এখন ভোটে দাঁড়ানো মনে হচ্ছে তার সে যদি জিতে যায় তার ক্ষমতা আসবে, যোগাযোগ আসবে, এখন থেকে ইট পেতে যাচ্ছে আমার কাছে লোক। অবাক লাগে এই ব্যাপারগুলো, কারণ জনপ্রতিনিধি তো তো জনগণের কাজ করতে আসবে। ভোটে দাঁড়ানো মানে তো তোমাকে মানুষ সাপোর্ট করছে, তুমি কিছু করো মানুষের জন্য, মানুষ খুব কাঁদছে, তা সেইটার কথা কিন্তু এনজিও কিন্তু তাই মানে সরকার যে কাজগুলো সব করে উঠতে পারেন না, সেগুলো নন গভর্নমেন্ট অর্গানাইজেশন সরকারি সহায়তায় কাজগুলো করলো, হয়তো সরকারি কোনো অনুদান পেলো। এখন হয়ে গেছে আলাদা, সরকারি অনুদানেও চলবে না, হচ্ছে বিদেশি অনুদান লাগবে। আপনি যদি করেন, ট্রান্সজেন্ডাররা বিদেশ থেকে প্রচুর অনুদান পেতে পারে। সেইগুলো যখন শুনি মন খারাপ হয়ে যায়, মানে আমি এখন বিদেশি দল পুতুল হয়ে গেলাম, ছিলাম দেশি মাদল, মানে আমাকে তো ধামসা হয়ে ব্যবহার করতে হয়, তো প্রান্তিক ছিলাম, আর এখন আমাকে বিদেশি দল পুতুল করে তুলছে আর কি। এখন তারাই তো, মানে আমাকে তো আমি গর্ব না, গর্বে হয়তো অন্য মানুষ। সোনাগাছির বারাঙ্গনাদের ভাইফোঁটা দেবে মূর্খ বড় সামাজিক নয় ট্রান্স মেয়েরা, বোনফোঁটা দেবে। আমরা নতুন করে এটা ভগ্নী দ্বিতীয়া শুরু করলাম। আমরা একজন আমাকে ফোন করে বলছে এই বাণীগুলো বুঝতে পারছি না, তখন আমি তাকে বললাম যে হিজড়েরা বেশ্যাদের ফোঁটা দেবে। বলে ও আচ্ছা আচ্ছা বুঝে গেছে। এই যে যখনই বললাম যে হিজড়েরা বেশ্যাদের ফোঁটা দেবে, সে খুব সহজে বুঝলো। কিন্তু তার আগে যেই ধানাই পানাই আমি লিখেছি যে অদ্বিতীয়া ভাতৃদ্বিতীয়া, সোনাগাছির বারাঙ্গনাদের মূর্খ বড় সামাজিক নয় ট্রান্স মেয়েরা এবারে বোনফোঁটা দিতে চলেছে 8ই ফেব্রুয়ারি। আমার মজাই লাগে যখন এই লোকগুলো জিজ্ঞেস করে আচ্ছা এটা ঠিক বুঝলাম না কি হয়েছে, আমি যখন চেক করে একটা উত্তর দিয়ে দিই, তারা খুব খুশি হয়। ঠিক এরকম ঘটনা ঘটেছে আমাদের। আমি আমার ছেলে ট্যাক্সি করে যাচ্ছিলাম, ট্যাক্সিওয়ালাটা আমাকে বুঝতে পারেনি। আমি তখন ট্রান্সজেন্ডার নই, আমি ট্রান্স ওম্যান। আমি তো সেক্স রিঅ্যাসাইনমেন্ট সার্জারি করে আমি মেয়ে হয়ে গিয়েছি আর কি, মানে শারীরিকভাবে। ড্রাইভারটা বলছে দেখো দেখো ছকুয়া লোক ক্যা কর রা হ্যায়, ওদার ভিক মাগ রা হ্যায়। ছকুয়া কথাটা কানে খুব লাগলো, আমারও লাগলো, আমার ছেলেরও লাগলো। তখন আমার ছেলে বললো তোমরা তো এদেরকে ছট পুজোয় নাচতে নিয়ে যাও, তখন মনে হয় না এরা ছকুয়া। তা যখন ট্রান্সজেন্ডার এসে আমার কাছে এসে ভিক্ষা যখন চায়, আমি একটু ভুরুটা তুলে বলে এই চিনতে পারছিস না, ও পাওলাগি গুরু, ও বুঝে যায় আমি গুরু ওর, কেন আমি ট্যাক্সি চেপেছি আর ও রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষা করছে। তা সেইখানে তো আমার অবাক লাগে যে ওই অবস্থানটা তো আমারই হতে পারত। আমি অবস্থানটাকে বদলেছি বলেই তো তোমরা এত ক্যামেরা, এত মানুষ এসেছে আমার ইন্টারভিউ নিতে। আবার ভাবি যে আমি কি স্বার্থপর, নিজের বৃত্তটাই তৈরি করলাম, ওরা তো সেই ওখানে আবার ভিক্ষাই চাইছে। এরকম দান্দিক একটা অবস্থান আমার মধ্যে আসে। আমি 2003-04 সেক্স রিঅ্যাসাইনমেন্ট সার্জারি করেছি, তখন তো ভাবাই যেত না বিষয়টা, এবং আমি প্রথম বেঁচে আছি। আমার আগে যারা সেক্স রিঅ্যাসাইনমেন্ট সার্জারি করেছে প্রত্যেকে সুইসাইড। পরে আমি নিজে করে বুঝলাম এটা হওয়ার আগে আমাকে যেভাবে অত্যাচার করা হতো, হওয়ার পরে ঠিক উল্টোভাবে অত্যাচার করা হতে শুরু করলো। এবার তুই যা ঢোল নিয়ে বেরো, নাচ, এবার তো তোর ভালো হলো। তখন কিন্তু আমি কলেজে পড়াই, এসব সোসাইটির হিপোক্রেসির গল্প বলছিলাম। আমি বুঝি আমার কাছে যদি কেউ ভিক্ষা চায়, সে ট্রান্সজেন্ডারই চাক, অন্য কেউ চাক, আমি খুব তার দিকে তাকিয়ে থেকে আমি যেন দেখতে পাই তার সমস্ত জার্নিটা। পৌরসভার বাতিল হওয়া বাড়িগুলোর দিকে তাকিয়ে যেমন ইতিহাস মনে পড়ে, আমার এই মানুষগুলোকে দেখলেও সেই রকম একটা ইতিহাস মনে পড়ে, চোখের সামনে একটা প্রেক্ষাপট ভেসে ওঠে। আপনাদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, সম্মান, নমস্কার।